আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে। দেশের এই অবস্থার কারণে আমরা আজকে এই অনলাইন ভিত্তিক ক্লাস নেওয়ার কার্যক্রম শুরু করা হয়েছে মন্ত্রণালয়ের নির্দেশক্রমে, অধ্যক্ষ মহোদয়ের নির্দেশক্রমে। এর পরিপ্রেক্ষিতে আজকে আমি উচ্চ মাধ্যমিক শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখা হিসাব বিজ্ঞান প্রথম পত্রে ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায় সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। আশা করি সবাই তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং দেখবে। এখানে আমরা জানি বর্তমান ব্যবসা বাণিজ্য যুগে ব্যাংকের সাহায্য ছাড়া কোনো ব্যবসা করা যায় না। ব্যাংকের সাহায্য নিয়েই ব্যাংক সব ব্যবসায়ীকে ব্যবসা করতে হয়। প্রত্যেক ব্যবসায়ীকে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হয় ব্যবসা করার জন্য। তার নিজের নামে হোক বা প্রতিষ্ঠানের নামে হোক, ব্যাংকে অ্যাকাউন্ট খুলে ব্যবসা করতে হয়। তার প্রতিষ্ঠানে একটা হিসাবের বই থাকে, দৈনন্দিন নগদান বই, এটা একটা জাবেদা। এই নগদান বই তার প্রতিষ্ঠানে এটা রক্ষণাবেক্ষণ করা হয়। আর ব্যাংকের লেনদেনগুলো ব্যাংকে পাসবই বা ব্যাংক স্টেটমেন্টে ওনার অ্যাকাউন্টে লিপিবদ্ধ করা হয়। ব্যাংকের লেনদেনগুলো ব্যাংকের যারা কর্মী আছে তারা ওখানে লিপিবদ্ধ করে ব্যাংক বইতে বা পাস বই। আর নগদান বইতে ব্যবসায়ী প্রতিষ্ঠানের যারা অ্যাকাউন্ট আছে তারা লিপিবদ্ধ করে। অর্থাৎ ব্যাংক বই বা পাস বই ব্যাংকে থাকে, আর নগদান বই বা ক্যাশ বুক এটা প্রতিষ্ঠানে থাকে। ব্যাংকের লোকেরা আমার অ্যাকাউন্টে ট্রানজেকশন হলে লিপিবদ্ধ করবে ব্যাংকের লোকেরা, ওখানে আমার হাত দেওয়ার কোনো সুযোগ নেই। আর অফিসে যে ক্যাশ বুক থাকবে সেখানে আমার প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেন্টরা তারা লিপিবদ্ধ করবে, ওখানে ব্যাংকের লোকেরা হাত দেওয়ার কোনো সুযোগ নেই। তো নির্দিষ্ট মেয়াদে দেখা যায় যে এই নগদান বই যেটা প্রতিষ্ঠানে থাকে আর যেটা ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক বই যেটা ব্যাংকে থাকে, একই তারিখে আমার অ্যাকাউন্টের ব্যালেন্স মেলে না। আমার ক্যাশ বুকের ব্যাংক ঘরের যে জেড দেখায় কোন নির্দিষ্ট তারিখে, তার সাথে ব্যাংকের যে অনেক সময় মেলে না। আমার দেখা গেলো কি কোনো মাসের শেষ দিনে আমার নগদান বইয়ের ব্যাংকের ঘরে যে দেখাচ্ছে একটা অ্যামাউন্ট, ওই তারিখে আমি ব্যাংক থেকে স্টেটমেন্ট নিয়ে আসলাম, এখান থেকে কি ওই অ্যামাউন্ট দেখাচ্ছে না, ওটা অন্য একটা অ্যামাউন্ট দেখাচ্ছে জেড। অথচ দুটো এক হওয়ার কথা। তো কেন দুটা জেড এক হলো না, এটা নিয়ে এক চিন্তা ভাবনা করার জন্য আমাদের এই অধ্যায়ের উৎপত্তি হয়েছে ব্যাংক সমন্বয় বিবরণী। অর্থাৎ নগদান বইয়ের জেড এবং ব্যাংক বইয়ের জেড মিল করার জন্য এই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। তো আমরা এখানে শিখবো যে ব্যাংক সমন্বয় বিবরণী কি। এই জেডটা মিল করার জন্য দুইটা জেড, নগদান বই জেড এবং ব্যাংক বই জেড মিল করার জন্য এই যে গড় মিলে যে কারণগুলো আছে ছিল, দুইটা বই একত্র করে গড় মিলে কারণগুলো আমরা গ্রহণ করি। করার পর এই জেড মিল করার উদ্দেশ্যে আমরা একটা মিলকরণ বিবরণী করি। ব্যাংক সমন্বয় বিবরণীতে মানে কি, ব্যাংক সমন্বয়ের জেড মিলকরণ বিবরণী বলে জেডটা মিল করতে হয়। তো এর সঙ্গে আমরা বলতে পারি যে কোন নির্দিষ্ট তারিখে কোনো প্রতিষ্ঠানে নগদান বহির ব্যাংক কলাম হবে, নগদান বহির ব্যাংক কলামের জেরের সাথে পাস বহির জেরের পার্থক্য যে কারণগুলো আছে ওই কারণগুলো নিয়ে উক্ত যে মিলকরণের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলা হয়। অর্থাৎ কি কারণে যেগুলো মিলল না, এটা বিভিন্ন কারণ গ্রহণ করে নিয়ে আমরা আলাদা স্টেটমেন্ট তৈরি করে আমরা জেডটা মিল হয়। ব্যাংক বইয়ের জেড নিয়ে শুরু করলে নগদান বইয়ের জেডের সাথে মিলে যাবে, অথবা নগদান বইয়ের জেড নিয়ে শুরু করলে ব্যাংক বইয়ের সাথে মিলে যাবে। এটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। তো ব্যাংক সমন্বয় বিবরণী কি, এটা হলো আলোচনা। এখন আমরা দেখবো যে নগদান বই এবং পাস বই যে মেলে না, কি কি কারণে মেলে না, এই পার্থক্যের কারণগুলো কি কি হতে পারে সেটাও জানতে হবে আমাদের। তো নগদান বই এবং পাস বইয়ের জেডের পার্থক্যের কারণসমূহ কি কি? এখানে আছে ভুল মানে লেখার ভুল। হয়তো অ্যাকাউন্টেন্ট সাহেব ৫,০০০ টাকা চেক দিছে, ভুলে লিখছে ৫০০ টাকা, ১০০ কম দিছে। অথবা ব্যাংকে আমি একটা চেক ইস্যু করছি ৫,০০০ টাকা, ব্যাংক হয়তো ওখানে ভুল করে ২,৫০০ টাকা চেক দেওয়া হয়েছে, ব্যাংক ওখানে একটা শূন্য কম দেয় ২৫০ টাকা লিখে রাখছে, এটা ভুলে হয়ে গেছে। ভুল মানুষ মাত্রই ভুল হয়, ভুলের কারণে জেদের পার্থক্য হতে পারে। ১, ২ দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান। আমি
যাদের কাছে টাকা পাবো ওই সমস্ত ব্যক্তিগণ হয়তো আমার অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা দিয়ে গেছে, ব্যাংক আমাকে জানায়নি, ব্যাংকে ঠিকই জমা থাকে, আমার ক্যাশ বুকে টাকা জমা পড়ে না, এই কারণে জেরের পার্থক্য হয়। এটা একটা। 2 3 হচ্ছে ব্যাংকে জমাকৃত চেক অনাদায়কৃত। আমি কোনো চেক আদায় করার জন্য ব্যাংকে জমা দিয়ে এসেছি, হ্যাঁ, তো নিয়ম হচ্ছে কোনো চেক ব্যাংকে জমা দিলে সাথে সাথে ক্যাশ বুকে ব্যাংকের ঘরে এটাকে লিখতে হয়, লেখার পরে জমা করা প্রতিষ্ঠানে ক্যাশ বুকে ব্যাংকের ঘরে জমা করে তারপরে ব্যাংকে জমা দিয়ে আসতে হয়েছে। কিন্তু দেখা গেলো কি ওই নির্দিষ্ট তারিখকে পর্যন্ত ব্যাংকের চেকে টাকা আদায় করতে পারেনি, তখন ওই নগদান বইয়ে জমা থাকে টাকা, ব্যাংকে বইতে জমা টাকা জমা থাকে না, এখন জেলে পার্থক্য হয়ে যায়। ইস্যুকৃত চেক ব্যাংকে অনুপস্থাপিত। এটা হচ্ছে আমি কোনো পার্টি আমার কাছে টাকা পাবে হয়তো, যে উনি ওনাকে আমি চেক দিলাম, ওই পার্টি করলো কি সাথে সাথে ব্যাংকে না নিয়ে যে চেকটা বাড়িতে রেখে দিল, চেকটা ব্যাংকে নিয়ে ক্যাশ করলো না। এই অবস্থায় আমি যখন চেক দিয়ে দিলাম তোমার ক্যাশ বুক থেকে টাকাটা মাইনাস করে দিয়ে কমায় দিই, কিন্তু যেহেতু ওই লোকটা ব্যাংকে গেল না, ব্যাংকে বই থাকলো চেকটা ক্যাশ করলো না, আমার ব্যাংকে টাকাটা রয়ে যায়, থেকেই যায়, ক্যাশ বুকে টাকা নাই হয়ে যায় কিন্তু ব্যাংকে টাকা থেকে যায়। এই সমস্ত কারণে এটা বলা হয় ইস্যুকৃত চেক ব্যাংকে অনুপস্থাপিত, তখন জেরের পার্থক্যটা হয়। ব্যাংক যদি বিভিন্ন ধরনের চার্জ ধার্য করে, আমার অ্যাকাউন্টে টাকা কাটা নিল, সুদ ধার্য করলো, চার্জ করলো, এটা হয়তো প্রতিষ্ঠানকে আমাকে জানালো না, আমি ক্যাশ বুক মাইনাস করলাম না, তখন জেরের পার্থক্য হয়। আবার ব্যাংক আমার অ্যাকাউন্টে সুদ জমা করলো, এটা বলে মঞ্জুরকৃত সুদ, সেটা আমার ব্যাংক জানালো না ওই তারিখের মধ্যে, তখন আমি ব্যাংক আমার ক্যাশ বুকটা জমা করি না, তখন আমার দুইটার জেরের পার্থক্য হয়ে যায়। আর আছে চেক বা বিল প্রত্যাখ্যান হলে। চেক বা বিল প্রত্যাখ্যান হলে বিষয় যদি চেক বা বিল ব্যাংকে জমা দিচ্ছে আদায় করার জন্য, ব্যাংক পার্টির কাছে আদায় করতে পারলো না, পার্টি অ্যাকাউন্ট থেকে পার্টি অ্যাকাউন্টে টাকা নেই, হ্যাঁ, এনএসএফ চেক বলে তাকে, নট সাফিসিয়েন্ট ফান্ড। চেক বা বিল প্রত্যাখ্যান আর কি, যদি এই তথ্যটা ব্যাংক আমাকে ওই তারিখের মধ্যে না জানায়, তখন আমার দুই বইয়ের মধ্যে জেরের পার্থক্য দেখা যায়। এটা বলে চেক বা বিলের প্রত্যাখ্যান। এটা যদি ব্যাংক আমাকে না জানায়, তখন এই ধরনের জেরের পার্থক্য সৃষ্টি হয়। আর হচ্ছে ব্যাংক কর্তৃক সরাসরি পরিশোধ করে টাকা, স্থায়ী নির্দেশ দেওয়া থাকে ব্যাংকে, প্রতি বলা হয় প্রতি মাসে কারেন্টের বিল, গ্যাসের বিল, পানির বিল, এগুলো ব্যাংকে পাওয়া থাকে, স্থায়ী নির্দেশ দেওয়া থাকলে আপনি ব্যাংক থেকে পরিশোধ করে দিয়ে দেবেন পার্টিকে, ওই কর্তৃপক্ষ দিয়ে দেবেন, বা কোনো পাওয়া দাগে দিয়ে দেবেন বলা আছে। এগুলো ব্যাংক সরাসরি দিয়ে দিল, কিন্তু আমাদেরকে ওই তারিখের মধ্যে জানালো না। ব্যাংক সরাসরি দিয়ে দিল কিন্তু আমাদের জানালো না, এর কারণে এই নগদান বই ব্যাংকের ঘরে জেরের সাথে ব্যাংক বই বা পাস বইয়ের জেরে পার্থক্য সৃষ্টি হয়। এই সমস্ত কারণে এই নগদান বই এবং পাস বইয়ের জেরে পার্থক্য সৃষ্টি হয়, এবং যেগুলো নিয়েই মিল করার জন্য, এই জের মিল করার জন্য এই পার্থক্যের কারণগুলো নিয়ে যে বিবরণী তৈরি করা হয়, আমরা তাকেই বলবো ব্যাংক সম্বন্ধে। খুব সংক্ষিপ্ত একটা নিয়ম, সংক্ষিপ্ত এবং সুন্দর একটা নিয়ম আমি তোমাদের সামনে তুলে ধরবো, তারপর একটা সালে একটা অঙ্ক করে দেবো আমি তোমাদের এর উপর ভিত্তি করে। খুব ইজি, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো, খুব ইজি নিয়ম। ব্যাংক সম্বন্ধে বিবরণী ম্যাক্সিমাম ছেলেমেয়েরা খুব ভয় পায় ব্যাংক সম্বন্ধে বিবরণী তৈরি করতে, যেটা কি আর ভয়ঙ্কর জিনিস, কিছু মন থাকে না, কিন্তু এই নিয়মটা খুব সহজ একটা নিয়ম। এটা আমার নিজের তৈরি করাও বলতে পারো আর কি, এটা বইয়ে লেখা নেই, খুব ইজি একটা নিয়ম। তোমরা দেখো, মাথা যদি ধরতে পারো, একবার বুঝতে পারো, ইজি। বইয়ে বিশাল নিয়ম দেওয়া আছে, এই নিয়ম ওটা দরকার নেই, এটা পড়লেই হয়ে যাবে কাজ। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো এবং শোনো। আমাকে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে যে আমাকে প্রথমেই ভিত্তি বই নির্ধারণ করতে হবে। অঙ্ক পড়ার পর এই অঙ্কের ভিত্তি কি হবে? ভিত্তি মানে ভিত্তি দুটো, একটা হচ্ছে পাস বই, আরটা হচ্ছে নগদান বই। পাস বই মানে হচ্ছে ব্যাংক, আমরা পাস বইকে আমরা ব্যাংক বলতে পারি, হ্যাঁ, পাস বই মানে হচ্ছে ব্যাংক, আমরা ধরে নেব। পাস বই বলতে আমরা ধরবো ব্যাংক। পাস বই আসল মানে ব্যাংকে আছে, পাস বই নাই মানে ব্যাংকে নাই। পাস বই যেহেতু ব্যাংকে থাকে, ওটা সবসময় পাস বই মানে ব্যাংক বুঝতে হবে। আর নগদান বই থাকে প্রতিষ্ঠানে, ক্যাশ বুক থাকে ব্যক্তি বা প্রতিষ্ঠানের থাকে ক্যাশ বই। এখন আমি যদি অঙ্কে দেখা গেল যে অঙ্ক দেওয়া আছে, যদি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বোধিত অঙ্ক শুরু করা হয়, অঙ্কে কোনো না কোনো জের দিয়ে শুরু করা হবেই, উদ্বোধিত অঙ্কে থাকবেই। তো অঙ্কে লেখা থাকে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত, অথবা যদি লেখা থাকে পাস বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, এই দুটোই লাইনে যে কোনো একটা লাইন যদি অঙ্ক শুরু করে অঙ্ক, তাহলে ওই অঙ্ক
ওই তাহলে সেই অঙ্কের ভিত্তি হবে আমাদের পাস বই বা ব্যাংক। পাস বই মানে হচ্ছে ব্যাংক, অর্থাৎ নবদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত অথবা পাস বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত যে যদি আমরা শুরু করি তাহলে ওই অঙ্কের ভিত্তি ধরতে হবে পাস বই বা ব্যাংক। আরেকটা আছে যদি পাস বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত অথবা নবদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত যে যদি অঙ্ক শুরু করা হয় তাহলে সে অঙ্কের ভিত্তি হবে নবদান বই। ভিত্তি হচ্ছে দুটাই, নবদান বই আর হচ্ছে পাস বই বা ব্যাংক। অঙ্ক শুরু করব এইটা অথবা এইটা এই চারটা যে কোনো একটা কথা দিয়ে আমরা শুরু করা থাকবেই। যত অঙ্ক আছে ব্যাংক সমন্বয় বিবরণী হয় অঙ্কে বলা থাকবে নবদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত অথবা বলা থাকবে পাস বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত অথবা বলা থাকবে পাস বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত অথবা বলা থাকবে নবদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত। এই চারটা কথা আরো দুটা কথা আছে, হয়তো বলা থাকতে পারে নবদান বই অনুযায়ী ডেবিট উদ্বৃত্ত বা ক্রেডিট উদ্বৃত্ত অথবা থাকতে পারে পাস বই অনুযায়ী ডেবিট উদ্বৃত্ত বা ক্রেডিট উদ্বৃত্ত, এগুলোকে মিন করে, সমস্যা কিছু নেই। তো এই চারটা যেগুলো থাকলে আমার ভিত্তি হতে পারে। এই দুটো দিয়ে শুরু করলে ভিত্তি হবে পাস বই বা ব্যাংক, আর এই দুই লাইন ধরে শুরু করলে ভিত্তি হবে নবদান বই। এখন ভিত্তিটা কেন জরুরি? ভিত্তি বইয়ে যাহা থাকবে, ভিত্তি বইয়ে যা থাকবে তাহাই করতে হবে। অঙ্ক আমি এই লাইন লিখলাম, লেখার পর আমার ভিত্তি হলো পাস বই। পরের লাইন পড়ে দেখবো পাস বই মানে ব্যাংকে যদি ওই লাইন পড়ে যদি আমার মনে হয় ব্যাংকে টাকা আছে তাহলে আমি যোগ করে দেবো, ওই লাইন পড়ে যদি মনে হয় ব্যাংকে টাকা নাই তাহলে বিয়োগ করে দেবো। অর্থাৎ ভিত্তি বইয়ে টাকা আছে থাকলে যোগ করতে হবে, আর ভিত্তি বইয়ে টাকা যদি নাই থাকলে বিয়োগ করতে হবে। ভিত্তি মানে কি? ভিত, অঙ্কের ওটাই ভিত, ওটাও ভিত্তিকে তোমার কাজ করতে হবে। তাহলে প্রথমে অঙ্ক শুরু করার সময় আগে দেখবা অঙ্কের ভিত্তিটা কি, পাস বই না নবদান বই। তাহলে ভিত্তি যদি পাস বই হয়, পাস বই যখন টাকা আছে মনে হবে পরের লাইন পড়ে তখন যোগ করে দেবো, আর ভিত্তি বই যদি টাকা না থাকে পরের লাইন পড়ে মনে হয় ভিত্তি বই টাকা নাই তাহলে বিয়োগ করে দেবো। ভিত্তি বই আসতে থাকলে যোগ, ভিত্তি বই নাই থাকলে বাদ। এটাই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী করার মূল মন্ত্র। এখন আমি তোমাদের একটা সালে অঙ্ক করে দেখাবো, সালে একটা অঙ্ক। আমরা একটা অঙ্ক এখন আমরা একটু শিখবো। এই যে নিয়মগুলো একটু আলোচনা করলাম একটু আগে, এই নিয়মের উপর ভিত্তি করে আমরা একটা অঙ্ক শিখবো। যেহেতু এই যে বইয়ের অঙ্ক হয়তো সব ছাত্রের কাছ থেকে হয়তো একই আইটাকে বই নাই, এই জন্য আমি সালে একটা অঙ্ক করে দিচ্ছি। সালে অঙ্ক করে দিলে সবাই এটা অঙ্কটা খুঁজে পাবে, অঙ্ক খুঁজে দেখতে পারবে, সবাই অঙ্কটা তোমরা দেখতে পারবা। এই জন্য আমি সালে একটা অঙ্ক তোমাদের করে দিচ্ছি, যাতে সবাই এই অঙ্কটা তোমরা দেখতে পারো। হ্যাঁ, কারণ সবার কাছে তো একই রাইটারের বই থাকে না, এই বই থেকে অঙ্ক পড়ানো আসলে সমস্যা হয়ে খুঁজে পাবো না তোমরা। তো আমি রাষ্ট্রীয় বোর্ড 2017 সালে একটা অঙ্ক তোমাদের করে দেবো। রাষ্ট্রীয় বোর্ড 2017 এই সালের 6 নম্বর অঙ্কে দেখো, 2017 সালের 6 নম্বর অঙ্কে দেওয়া আছে যে খতে বলা আছে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। খতে বলা আছে, খতে বলা আছে যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। এখানে অঙ্কে বলছে যে 2016 সালের 30 জুন তারিখে পিএ স্টোরে নবদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্তি ছিল 85,000 টাকা। ব্যাংক বিবরণী অনুযায়ী উক্ত যে সঠিক ছিল না, হিসাব যাচাই করে নিম্নোক্ত পার্থক্যগুলো পাওয়া যায়। এখন এখানে 5টা পার্থক্য দেওয়া আছে, তাহলে 5টা পার্থক্য নিয়ে আমাকে এই ব্যাংক সমন্বয় বিবরণী তাহলে করতে হবে। কিন্তু অঙ্ক শুরু করছে কি দিয়ে দেখো, তোমরা সবাই খেয়াল দেখো, অঙ্কে বলছে কি নবদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। তাহলে আমি নিয়ম হচ্ছে আমি প্রথমে এই প্রতিষ্ঠানের নাম লিখবো, কি করতেছি ব্যাংক সমন্বয় বিবরণী করতেছি, ব্যাংক সমন্বয় বিবরণী লিখবো। এটা একক জের পদ্ধতিতে অঙ্ক। এটা ব্যাংক সমন্বয় বিবরণী প্রায় 4 ধরনের আছে, একক জের, উভয় জের সহযোগ পদ্ধতি, আরো 2টা পদ্ধতি আছে। তার মধ্যে এটা হচ্ছে একক জের পদ্ধতির অঙ্ক। এখানে দিতে হবে নির্দিষ্ট তারিখে করা হয়, ব্যাংক সমন্বয় বিবরণী একটা নির্দিষ্ট তারিখে করা হয়। এই 30 জুন দেওয়া আছে, 30 জুন 2016 সালে, রোয়া লেখা যাবে না, সালের জন্য সালে ওই দিন তৈরি করা হয়, নির্দিষ্ট দিনে। এটা হলো 30 জুন 2016 সালে, অর্থাৎ 30 জুন তারিখে আমি তৈরি করছি 16 সালে। এই 3টা লাইন লিখতে হবে ভালো করে, প্রতিষ্ঠানের নাম, কি করতেছি এবং তারিখ লিখতে হবে। তারপরে ছকটা হবে এরকম, বিবরণের ছক হবে, তারপর 2টা হবে।
যেহেতু এটা একটা বিবরণী হিসাবকে সাহায্য করার জন্য তৈরি করা হয়, এখানে ডেবিট ক্রেডিট লেখা থাকবে না। হিসাব হলে ডেবিট ক্রেডিট লেখা থাকে, এটা বিবরণী একটা। তা অঙ্কের শুরুতে বলা আছে, দেখো যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত, এটা আমি লিখবো প্রথমে। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত দেওয়া আছে 85,000 টাকা, এটা দিতে পারে লিখতে হবে। তো নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত দিয়ে অঙ্ক শুরু হয়েছে। তোমরা একটু আগে আমি নিয়ম শিখেছিলাম, দেখো ওখানে লেখা ছিল যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত অথবা পাস বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত দিয়ে যদি অঙ্ক শুরু করা হয়, তাহলে ওই অঙ্কের ভিত্তি হবে পাস বই বা ব্যাংক। হ্যাঁ, আগের নিয়মে দেখো একটু, যেটা নিয়ম বলে বলছিলাম, যেখানে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত শুরু করা হয়েছে, তাহলে এই অঙ্কের ভিত্তি হবে বিপরীতটা, কি পাস বই বা ব্যাংক। ব্যাংক আমার চিন্তা ভাবনায় ধ্যান জ্ঞান থাকবে ব্যাংক। এখানে যে প্রাথমিক কারণ দেওয়া আছে 5টা, এই 5টা প্রাথমিক কারণ পরে দেখব যে ব্যাংকে টাকা আছে না ব্যাংকে টাকা নাই। যেহেতু যদি ব্যাংকে টাকা আছে থাকে, পরের লাইন প্রথম প্রাথমিক কারণ পরে যদি মনে হয় ব্যাংকে টাকা আছে, তাহলে যোগ হবে। আর যদি মনে হয় ব্যাংকে টাকা নাই, তাহলে আমার বিয়োগ করতে হবে, সহজ নিয়ম। এখানে দেখো প্রথম কারণ বলছে ওরা দেনাদারের নিকট, তাহলে আমরা শুরু করবো কি দিয়ে, নগদান বই দিয়ে ব্যাংক উদ্বৃত্ত শুরু করতেছি, তাহলে ভিত্তি হচ্ছে কি পাস বই বা ব্যাংক। আমি পর প্রথম কারণটা পড়ে দেখি পাস বই বা ব্যাংকে টাকা আছে কি না। আচ্ছা, দেনাদারের নিকট হতে প্রাপ্ত 35,000 টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক 30 জুন পর্যন্ত আদায় করতে পারেনি। ভালো করে দেখো, আমি বিভিন্ন লোকের কাছে ধারে পণ্য বেচছি, তারা আমার পাওনা শোধ করছে চেক দিয়ে, ওই চেকটা আমি আমার ব্যাংকে জমা দিচ্ছি আদায় করার জন্য। হ্যাঁ, যখন চেকটা ব্যাংকে জমা দেওয়া হয়, তখন নিয়ম কি, প্রতিষ্ঠানের ক্যাশ বুকের ব্যাংকের ঘরে ওটা জমা করতে হয়, জমা করে তারপর চেকটা ব্যাংকে নিয়ে যেয়ে জমা দিয়ে আসতে হয়। তে প্রতিষ্ঠানের ক্যাশ বুকের ব্যাংকের ঘরে জমা পড়ছে, কিন্তু ব্যাংকে জমা দিয়েছি তারপর চেকটা, কিন্তু ব্যাংক ওই 31 জুন পর্যন্ত চেকের টাকাটা আদায় করতে পারেনি। তার 30 জুন পর্যন্ত কি ব্যাংকের টাকা ছিল কি ছিল না, চেক জমা দিয়েছে আদায় করার জন্য, ব্যাংক চেকটা আদায় করতে পারেনি, তাহলে আমার অ্যাকাউন্টে ব্যাংক টাকা জমা করেনি, কারণ সে আদায় করতে পারেনি, পার্টির কাছে টাকা আদায় করতে পারেনি 30 জুন থেকে। তাহলে ব্যাংকে আমার টাকা, চেক জমা দেওয়া সত্ত্বেও ব্যাংকে আমার টাকা নাই, কারণ ব্যাংক আদায় করতে পারেনি। এই অঙ্কের ভিত্তি কি ছিল, ব্যাংক, পাস বই মানে ব্যাংক। আর ব্যাংকে যেহেতু 30 জুন টাকা নাই, ছিল না এটা, তাহলে এটা ভিত্তি বইয়ে যা থাকবে তাই করতে হবে নিয়ম অনুযায়ী, তাহলে এটা বিয়োগ করতে হবে। নগদান বইয়ে কি আছে না আছে আমার দেখার দরকার নেই, ভিত্তি বইয়ে যা থাকবে তাই করতে হবে। যেহেতু এই অঙ্ক শুরু করছি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত দেয়, তাহলে আমাদের ভিত্তি হচ্ছে পাস বই বা ব্যাংক। প্রথম লাইন পড়ে দেখলাম যে 30 জুন পর্যন্ত ব্যাংকে টাকা জমা পাওয়ানি, মানে ব্যাংকে টাকা নাই, যেহেতু ভিত্তি বই নাই, তাহলে বিয়োগ করে দিতে হবে। তাহলে লিখবো কি, ব্যাংকে জমা করতে চেক অনাদায়কৃত, মাইনাস দিয়ে লিখবো 1 নম্বর পার্থক্য, এটা বলে দেওয়া আছে 1 নম্বরে, বিয়োগ দিয়ে লিখবো 1 নম্বরতে ব্যাংকে জমা করতে চেক অনাদায়, ব্যাংকে চেক জমা দেওয়া হয়েছে, ব্যাংক আদায় করতে পারেনি, ব্যাংকে টাকা নাই, ভিত্তি বই নাই মানে বিয়োগ, এই 25,000 টাকা বিয়োগ। এটা একটু গ্যাপ দেখাবো, যোগগুলো আমরা এক সাইড করবো, বিয়োগগুলো আমরা এক সাইড করবো। এদিকে একটু দেখবো কতগুলো আইটেম দেওয়া আছে, যদি 6-7টা আইটেম দেওয়া থাকে, তাহলে একটু জায়গা বেশি করে ছেড়ে নিয়ে তাও বিয়োগগুলো করবো, পরপরে যোগগুলো করবো। এই জন্য আমরা একটু উপর দিকে যোগগুলো জায়গা, কিছু জায়গা ফাঁকা রাখবো আমরা, তারপর হিসাবে বিয়োগগুলো করবো। আচ্ছা, প্রথমত তাহলে বিয়োগগুলো, কারণ ব্যাংকে টাকা নাই, চেক জমা দিয়েছে আদায় করতে পারিনি। দ্বিতীয় পার্থক্য বলছে বিনিয়োগ সুদ 5,000 টাকা ব্যাংক কর্তৃক আদায়। এবার ব্যাংক কর্তৃক আদায় হয়েছে বিনিয়োগ সুদ 5,000 টাকা, কিন্তু বলছে কিন্তু এখনো নগদান বইতে লেখাই হয়নি, ব্যাংক টাকা আদায় করে আমার এখানে জমা করছে, কিন্তু আমার নগদান বই টাকা এখন ওঠেই নি, তাহলে ব্যাংকে টাকা আছে, নগদান বই নাই। তাহলে এই অঙ্কের ভিত্তি কি ছিল আমাদের, ব্যাংক, আর ব্যাংকে টাকা আছে, আর ভিত্তি বইয়ে যাহা থাকবে তাহাই করতে হবে। তো ব্যাংকে আছে মানে যোগ করতে হবে, ব্যাংকে নাই মানে বিয়োগ করতে হবে। তাহলে এই যেহেতু ব্যাংক আদায় করছে বিনিয়োগ সুদ, মানে ব্যাংকে টাকা আছে, এটা যোগ করতে হবে, সহজ বুদ্ধি। তাহলে ব্যাংক কর্তৃক আদায়কৃত বিনিয়োগ সুদ লিখতে হবে, 2 নম্বরে দেওয়া আছে, এটা যোগ হবে 5,000 টাকা। আচ্ছা, 3 নম্বর পার্থক্যের কারণ এখানে দেওয়া আছে কি, ব্যাংক কর্তৃক 15,000 টাকার পদবিল পরিশোধ করছে, ব্যাংক 15,000 টাকার পদবিল পরিশোধ করছে, আমার অ্যাকাউন্ট থেকে ব্যাংক 15,000 টাকা পরিশোধ করতেছে, তাহলে আমার টাকা কমে গেল, ব্যাংকে আমার টাকা কমে গেল, নাই হয়ে গেল। আচ্ছা, কিন্তু 30 জুন পর্যন্ত নগদান বইতে লেখা হয়নি, কিন্তু নগদান বইটা আমার প্রতিষ্ঠানের যে হিসাব বইটা আছে ক্যাশ বুক, সেখান থেকে এখনো কমায় দেওয়া হয় নাই।
হ্যাঁ, তাহলে সেখানে টাকা আসেই, কিন্তু আমার প্রতিষ্ঠান নগদান বইতে আছে কিনা সেটা দেখার দরকার নেই। তোমার দেখবা ভিত্তি বই আছে কি নাই। ভিত্তি বই কি ছিল এখানে? ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে 15,000 টাকা প্রতি বছর শোধ করতেছে, মানে ব্যাংকে টাকা নাই, কমে গেছে, সরাসরি বিয়োগ করে দাও। ব্যাংকে নাই মানে মাইনাস, ব্যাংকে আছে মানে যোগ। শুধু ভিত্তি বই চিন্তা করবে, ভিত্তি বই কি হয়েছে সেটা উপর ভিত্তি করে তোমার যোগ বা বিয়োগ করতে হবে। অন্য বইয়ে কি হলো সেটা ভাবার দরকার নেই এত। আচ্ছা, তাহলে ব্যাংক 15,000 টাকা প্রতি বছর সুদ করছে মানে ব্যাংকে টাকা নাই, আমার টাকা কমে গেছে। ভিত্তি বই নাই মানে বিয়োগ হয়ে গেল। ব্যাংক কর্তৃক পরিশোধকৃত পদবী বিল লেখা বিয়োগ করতে হবে 15,000 টাকা। 3 নম্বর মিলকরণ বিবরণী হয়ে গেল। এবং 4 নম্বর মিলকরণ বিবরণী বলা আছে পাওনাদারকে পরিশোধের জন্য 20,000 টাকা চেক ইস্যু করা হয়। আমি কাগজটা বাকিতে পণ্য কিনছি, ওই লোকটা আসছে আমার কাছে, বুঝে ভাই আমার কাছে টাকা পাই, টাকা দেন। আমার হয়তো ক্যাশ ছিল না, আমি তাকে চেক দিছি, বলছি ধরো তুমি আমার কাছে টাকা পাবা, 20,000 টাকা পাবা, আমার তো ক্যাশ নাই, তোমার চেক দিচ্ছি, এই চেকটা তুমি ব্যাংকে নিয়ে যা, টাকা তুলে চলে দাও। যখন লোকটাকে আমার চেক দিয়ে দিছি, তখন আমি ক্যাশ বুক থেকে, আমার তো ক্যাশ বুক পজিশন আছে, এখান থেকে আমি ব্যাংকের করতে বিয়ে করে দেখাই দিয়ে আর চেকটা দিয়ে দিছি। কিন্তু ওই লোকটা করছে কি, চেকটা নিয়ে যে এখনো এই তারিখের মধ্যে 30 জুন তারিখের মধ্যে সে ব্যাংকে যায় নাই, চেকটা বাইরে চলে গেছে বা অন্য কোনো কাজে মনে নেই, চলে গেছে। সে ব্যাংক নিয়ে যায়, ওটা ভাঙায় নিয়ে চেকটা এই তারিখে, 30 জুন তারিখ পর্যন্ত। তার ফলে আমার টাকাটা এখনো ব্যাংকে আসি, চেক দিয়ে দিছে লোকটাকে, সে আমার ব্যাংকে টাকা তুলে যাবে, কিন্তু সে নিয়ে যায়নি, এটা তার ব্যাপার, নিয়ে যায়নি, এই তারিখ পর্যন্ত সে নিয়ে যায়নি ব্যাংকে, অর্থাৎ এই তারিখ পর্যন্ত টাকাটা আমার ব্যাংকে ছিলই। যেহেতু ভিত্তি ব্যাংক আর ভিত্তি বই টাকা ছিল ওই তারিখ পর্যন্ত আছে, তাহলে একটা যোগ করতে হবে টাকাটা। কত টাকা ছিল সেটা? 20,000 টাকা। তাহলে এটা বলবো আমরা ইস্যুকৃত চেক ব্যাংকে অনুপস্থাপিত। চেক দিছি, ওই গ্রাহক চেকটা ব্যাংকে উপস্থাপন করেনি, নিয়ে যায়নি, তারপরে টাকাটা আমার ব্যাংকে এখন রয়েই গেছে, ব্যাংকে আসলে যোগ করতে হবে 20,000 টাকা। এটা 4 নম্বর যোগ হলো। ভিত্তি বই যা আছে তাই করতে হবে, ভিত্তি বই আছে থাকলে যোগ, ভিত্তি বই নাই থাকলে বাদ, সহজ বুদ্ধি। এরপরে আছে শেষ, এটা লাস্ট দেওয়া আছে আইটেম, দেখো সালের এই অঙ্কটায় ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ দেওয়া আছে 2,000 টাকা, ধার্যকৃত কমিশন দেওয়া আছে 1,000 টাকা। মঞ্জুরকৃত সুদ, ব্যাংক মঞ্জুরকৃত সুদ, ব্যাংক যদি সুদ মঞ্জুর করে তাহলে আমার অ্যাকাউন্টে টাকা বেড়ে যায়, আর যদি ব্যাংক কোনো চার্জ ধার্য করে তাহলে আমার অ্যাকাউন্টে টাকা কমে যায়, এটা ব্যাংকের নিয়ম। তো ব্যাংক সুদ মঞ্জুর করছে মানে আমার ব্যাংকে টাকা বেড়ে গেছে, বেড়ে যাবে কত টাকা? 2,000 টাকা। তো ব্যাংকে টাকা বেড়ে গেছে মানে ব্যাংকে টাকা আছে, জমা করছে মানে আছে, তাহলে নিয়ম অনুযায়ী ভিত্তি বই আছে, যোগ করতে হবে 2,000 টাকা ব্যাংকে মঞ্জুর সুদ। তারপর বলছে একই লাইনে বলছে দেখো ধার্যকৃত কমিশন, ধার্য করছে মানে চার্জ করছে, চার্জ মানে খরচ ব্যয়, এটা এই চার্জ কমিশন 1,000 টাকা আছে, মানে অ্যাকাউন্টে টাকা কেটে গেছে, কমে গেছে, নাই ব্যাংকে নাই, ভিত্তি বই নাই মানে এটা বিয়োগ করতে হবে। তাহলে মঞ্জুরকৃত সুদ ব্যাংকে টাকা আছে, জমা করছে, যোগ হবে, আর ধার্যকৃত কমিশন ব্যাংকে টাকা নাই, বিয়োগ করতে হবে। নাই মানে ভিত্তি বই নাই মানে বিয়োগ করতে হবে, ভিত্তি বই আছে মানে যোগ। তাহলে এটা জমা করছে আছে, যোগ হলো, এটা নাই, ভিত্তি বই নাই, এটা বিয়োগ হয়ে যাবে। এইভাবে আমি 5টা এন্ট্রি, এই 5টা এন্ট্রি দেওয়া আছে তোমাদের এই সালের অঙ্কে, এই 5টা এন্ট্রি আমি বিবরণীতে লিখলাম, 5টা পাথরের কারণগুলো লিখলাম। এখন ফিনিশিং দেবো কিভাবে, দেখো অঙ্কটা ফিনিশিং হবে এই যে যোগগুলো এখানে টান দেবো একটা, এই 3টা বিয়োগ হয়েছে এই নিচে টান দেবো, এই 3টে যোগ করলে হয় 20,000, 27,000 টাকা হয়। এই 27,000 যোগ করলাম, করে কত হলো? 1,12,000 টাকা হলো। এগুলো যোগ করতে হবে আবার 85,000 এবং 27,000 আবার যোগ করে হলে 1,12,000। এই 3টে যোগ করে এখানে বসাবো, এই দুটো আবার যোগ করে নিচে লিখবো সিস্টেমে। তারপরে নিচে আসো, আবার নিচে এই যে বিয়োগগুলো হলো, এই বিয়োগ 3টে আবার যোগ করতে হবে, 35,000, 15,000, 1,000, এই 3টে মাইনাস হবে, এই 3টে যোগ করলে হয় 51,000, এই 3টে যোগ করলে হলো 51,000। তাহলে 1,12,000 থেকে আবার এই 3টে যোগফলটা বিয়োগ করতে হবে, তাহলে 1,12,000 থেকে 51,000 বিয়োগ করলে হয় কত? 61,000। এই 61,000 টাকা লিখবো, লেখা 2 ক্লোজ করে দেবো, ক্লোজ করতে কিছু টান দিয়ে আমরা ফিনিশিং দেবো। উপরে কি লেখা ছিল প্রথমে দেখো তো তোমরা, শুরুতে আমি কি লিখছো? নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত। তাহলে এখানে লিখতে হবে বিপরীতটা, কি লিখতে হবে? পাস বই, এখানে লেখা আছে পাস বই, পাস বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত। এখানে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত লেখা থাকলে এখানে লিখতে হবে পাস বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত লিখতে হবে। তাহলে এখানে লিখতো পাস বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত, তাহলে এখানে লিখতো নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত লেখা থাকতো।
আর বিপরীতটা এখানে লিখতে হবে। দেখে এটা অঙ্ক ফিনিশিং হয়ে গেল। এই অঙ্কে একটা লক্ষণীয় ব্যাপার আছে, অনেক সময় দেখবা যে এখানে একটা 12 টাকা আছে যোগফল, আর বিয়োগটা ছোট, অনেক সময় এই বিয়োগটা বড় হয়ে যায়। এই দুটো যোগ করে 1,12,000 হলো, এই তিনটা যোগ করে অনেক সময় দেখা গেল কি 1,20,000 টাকা হয়ে গেছে নিচে, এরকম হয়, হতে পারে। উপরটা যদি নিচেরটাই বড়, তাহলে এই ফলাফলটা মাইনাস হবে, নেগেটিভ আসবে। তখন নেগেটিভ আসবে এটা, তখন এখানে নবদান বই অনুযায়ী ব্যাংক উদ্ভিদ এলাকা আছে, আর এখানে লিখতে হবে 5 বই অনুযায়ী ঠিকই আছে, ব্যাংক জমা উদ্ভিদ এলাকা যাবে না, লিখতে হবে ব্যাংক জমা অতিরিক্ত লিখতে হবে। তখন যদি নিচেরটা বড় আসে উপরটা ছোট হয়, তাহলে এই বিয়োগফলটা হবে মাইনাস, নেগেটিভ। নেগেটিভ আসলে তখন এই জায়গায় ব্যাংক জমা উদ্ভিদ লেখা যাবে না, এইটুকু ঠিকই আছে লেখা, 5 বই অনুযায়ী ঠিকই লিখতে হবে। এটা হলে ব্যাংক জমা উদ্ভিদের পরিবর্তে লিখতে হবে ব্যাংক জমা অতিরিক্ত লিখতে হবে, তখন যাতে মাইনাস আসে। এই হচ্ছে মোটামুটি প্রাথমিক একটা ধারণা। আরো ক্লাসে আরো যে একটা অঙ্ক করলে আরো একটু ধারণা তোমাদের ক্লিয়ার হবে আশা করি। ব্যাংক সমন্বয় বিবরণী অনেকেই এটা খুব কঠিন মনে করে, যদি কিছুই না একটু মনোযোগ সহকারে দেখবা, বুঝবা কোথায় আছে কোথায় নাই, ভিত্তি বের করবা, তাহলে হয়ে যাবে। সবাই তোমার ভালো থাকবা, সুস্থ থাকবা, এই দোয়া করি।